এরপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি, তার নাম হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। মোস্ট ইম্পর্টেন্ট, যা তোমাদের এখন আমি আমাদের এই এভলিউশন সিরিজের সবার প্রথমেই তোমাদের বলেছিলাম হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল এটা এভলিউশনের ক্ষেত্রে একটা হিউজ ইম্প্যাক্ট রেখেছে এবং যার উপরে দাঁড়িয়ে নানা রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয় এক্সামে, হার্ডার এক্সামে। তোমরা যদি হার্ডার এক্সাম করতে চাও, শিখতে চাও, ইভেন যারা নিট করতে চাও তারা আমার এই ক্লাসটা যদি আজকে শোনো, ইভেন নিটের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদিও নিট এক্সক্লুসিভলি, অন্য সাবজেক্ট আমি করাই না, তো এক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, কারণ এটা কখনো কখনো বোর্ডেও আমি দেখেছি কোশ্চেন ছোটোখাটো দু একটা, তো অনেকেই এই কোশ্চেনগুলো এড়িয়ে গিয়ে অন্য কোশ্চেন অ্যাটেম্প করে, ফলে এই কোশ্চেনগুলো আজকাল বোর্ডে কম দেয়, কিন্তু তোমাদের হার্ডার এক্সামগুলোতে এটা বেশি করে আসবে। হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল, তার মানে নামটা থেকে বুঝতে পারছো যে হার্ডি অ্যান্ড উইনবার্গ নামে দুজন কোনো সায়েন্টিস্ট, তারা একটা প্রিন্সিপাল দিয়েছেন, তারা একটা ল দিয়েছেন এভলিউশনকে রিলেট করে। একটু পরেই দেখবে, আগে অনেকগুলো, এটার জন্য ক্লাস একটু লং হবে, এবং সবশেষে এই ক্লাসটা তোমাদের কাছে পরিষ্কার আমি বুঝিয়ে দেব যে কি অদ্ভুত একটা প্রিন্সিপাল এটা। এটাকে কিন্তু শুধু বই পড়ে ভালো করে বোঝা যায় না। আমার কথা শোনার পরে তোমাদের মনে হবে বা এটা তো খুব সোজা ছিল, কিন্তু সোজা না থাকলে শুধু বই পড়ে তোমরা যদি এটা পড়তে যাও একেবারে বুঝতে পারবে না, আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু বোঝার পরে এটাও গ্যারান্টি তোমরা খুব ভালো তোমাদের কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড হবে। চলো আমরা কয়েকজন সায়েন্টিস্টের পরিচয় আমরা একটুখানি রিক্যাপ করে নিই। একটু রিক্যাপ করে নিতে হবে, কারণ তারপরে এটা বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে আমাদের ডিসকাশন করেছিলাম 1865-এ গ্রেগর জোহান মেন্ডেল, এর কথা আমরা অনেক আলোচনা করেছি। তারপরে আমরা সবার আগে চার্লস ডারউইন বলতে পারি 1836-এ ওনার কাজ শুরু করেছিলেন, তারপরে অনেক দিন উনি কাজ করেছেন আমাদের বায়োলজি ফিল্ডে, এবং তিনি তো বেশি এই যে ন্যাচারাল সিলেকশন এটা দিয়েছেন। আর গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সকে আমাদের রাস্তা বা পথ খুলে দিয়েছেন, ফাদার অফ জেনেটিক্স এই জায়গাটা আমরা বলে থাকি। হেরিডিটি, ফাদার অফ হেরিডিটি এটাই বলা ভালো। তারপরে কিছুদিন পরে পানেট স্কোয়ার এলেন। পানেট থেকে পানেট স্কোয়ার পাই, পানেট স্কোয়ার নয়, স্কোয়ার হচ্ছে তার ইনভেন্টেড যে ফর্মুলাটা ছিল, কি ছিল মনে আছে? যে চেকার বোর্ডটা তিনি দেখিয়েছিলেন যে কিভাবে অনেক হিউজ ইন্ডিভিজুয়াল নিয়েও, হিউজ জেনোটাইপ নিয়েও আমরা খুব শর্টে একটা রিপ্রেজেন্ট করতে পারি ছকের সাহায্যে। আজকে তো আমরা সব কিছুতে তার এই স্কোয়ারকে ব্যবহার করি, শুধুমাত্র হেরিডিটিতে নয়, সব জায়গায় ব্যবহার করি। রেজিনাল পানেট খুব ইম্পর্টেন্ট, তিনি দিয়েছিলেন। এরপরে আছেন সাটেন-বোভারির ফর্মুলা, এটাও তোমাদের এর আগে বলে দিয়েছি যে কিভাবে সাটেন-বোভারি তারা ক্রোমোজোম থিওরির সঙ্গে যে মেন্ডেলকে মিলিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা চলে আসছি অনেকটা দিন, তারপরে অনেক সায়েন্টিস্ট এসছেন, মর্গান এসছেন, তাদের অ্যাক্টিভিটিগুলো আর বলছি না, জায়গাও এখানে নেই সমস্ত মানুষের ছবি দেওয়ার। তারপরে এলেন এই দেখুন হার্ডি, উনি ছিলেন ম্যাথমেটিশিয়ান, উনি অঙ্ক করতেন। তাহলে এই যে হার্ডি-উইনবার্গ আসাতেই মনে রাখবে বায়োলজির সঙ্গে, এভলিউশনের সঙ্গে ডিরেক্ট ম্যাথমেটিক্সকে জুড়ে দিয়েছেন। তিনি হলেন হার্ডি, বিকজ হার্ডি এই ক্যালকুলেশন পার্টগুলো করতেন। আর উইনবার্গ, এই যে আমরা উইনবার্গকে এখানে দেখতে পাচ্ছি 1943-তে, উনি পিওরলি বায়োলজিস্ট ছিলেন। ঠিক আছে, তাহলে একজন বায়োলজিস্ট, একজন ম্যাথমেটিশিয়ান, এরা দুজনে মিলে যখন একটা পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করেছেন, তখন কিন্তু বুঝতে পারবে যে এটার মধ্যে একটা বিরাট বড় মাত্রা বা তার একটা বিষয়বস্তু আছে। দে কোরিলেট ম্যাথমেটিক্স টু বায়োলজি, ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি বাই হার্ডি অ্যান্ড অবভিয়াসলি উইনবার্গ। উনি বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স দুটোই ভালো করে জানতেন, বাট তিনি এখানে ডেকে নিয়েছিলেন হার্ডিকে, যাতে করে তার এই প্রিন্সিপালটাকে উনি দেখাতে পারেন এবং মেলাতে পারেন। তাই হার্ডির নামটা আগে দিয়েছি, বিকজ ম্যাথমেটিক্সের সঙ্গে বায়োলজি এটা কেউই মানতে পারতেন না। আজকে মেন্ডেলও ম্যাথমেটিক্যাল ওয়ে দিয়েছেন, চার্লস ডারউইনও তার একটা ম্যাথমেটিক্স অ্যান্ড ফিলোসফিক্যাল ওয়ে দিয়েছেন, পানেট স্কোয়ার উনিও তো একটা বক্স দিয়েছেন, সেটার সঙ্গেও কিন্তু ম্যাথমেটিক্সের যোগ আছে। বোভেরি সার্টেন, তিনিও ম্যাথমেটিক্যালি অনেক কিছু করে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু সবথেকে বেশি যার সঙ্গে আমরা উল্লেখযোগ্য ভূমিকা নেব তিনি হলেন হার্ডি অ্যান্ড উইনবার্গ। তারা একটা প্রিন্সিপাল দিয়েছিলেন। আমরা সেই প্রিন্সিপালটাকে বোঝবার আগে আমরা অনেক কিছু খুব হালকা রিক্যাপ করে যাব,
জেনেটিক্সের বিষয়টা। দেখো আমরা ক্রোমোজোম এভাবে জোড়ায় জোড়ায় থাকে এবং তার এই যে দাগগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, তারা হচ্ছে জিনের লোকেশন, এগুলোকে লোকাস বলা হয়, একই জায়গায় থাকে। এবং আমরা এখানে হোমোজাইগাস, হেটেরোজাইগাস, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এইভাবে আমরা স্লাইটলি ডিফার ফ্রম আদার। এই যে জিনগুলো আলাদা হয়, একই ক্যারেক্টারের দুটো অপোজিট জিন হতে পারে বা সেমও হতে পারে, হোমোজাইগাস হেটেরোজাইগাস, দুটো অ্যালিল ফর্ম আমরা দেখতে পাই অফ ইচ জিন। যে কোনো জিনের তার দুটো অল্টারনেটিভ অ্যালিল ফর্ম থাকে। যেমন হাইট, হাইট হচ্ছে একটা জেনারেল টার্ম, তার দুটো অ্যালিল হতে পারে, একটা অ্যালিল লম্বা একটা হাইটের রূপ, আবার শর্টনেস সেটাও তো একটা হাইট। তাহলে হাইটের দুটো রূপ, দুটো ভ্যারাইটি, এটাই তো অ্যালিল। একটা জিনের ভিন্ন রূপ, একটা জিনের ভিন্ন অবস্থা, সেটাই অ্যালিল হয়ে গেল। ঠিক আছে, সবই অ্যালিল। স্মল টি তুমি বলবে দুটো তো একই স্যার, সেটাও ভিন্ন রূপ কি হয়ে গেল, কিন্তু দুটো দু জায়গায় আছে, তাকেও আমরা একটা আলাদা রূপভেদ বাংলায় বলে, ডিফারেন্ট রূপে পাই, ডিফারেন্ট তার শেপ অ্যান্ড সাইজে পেতে পারি, সেগুলো কিন্তু অ্যালিল বলা হয়। কাজে অ্যালিল পার্টটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আমরা ফেনোটাইপ জেনোটাইপ দেখেছিলাম। ফেনোটাইপ কোন পার্টটা ছিল, যেটা আউটার ক্যারেক্টার। এই যে টল প্ল্যানটাকে দেখতে পাচ্ছি বাইরে থেকে, এই টলনেস, টল যখন আমি বলেছিলাম, যখন আমরা শুধু ওয়ার্ডিং এ লিখবো তখন সেটাকে ফেনোটাইপ বলা হয়। ডোয়ার্ফ ওয়ার্ডিং এ লিখছি, দিস ইজ অলসো ফেনোটাইপ। কিন্তু তাকে যখনই আমরা কোন একটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু বাইরে থেকে জিনোটাইপ দুটো হয়ে গেল, কিন্তু টল মাত্র একটা, অর্থাৎ ফেনোটাইপ একটা, জিনোটাইপ এটার দুটো। এই যে টল প্ল্যান্টার জিনোটাইপ দুটো, কিন্তু ডোয়ার্ফ প্ল্যান্টের বাইরে থেকে ডোয়ার্ফ দেখতে পাচ্ছি, একটাই ফেনোটাইপ, আবার এর জিনোটাইপ দেখতে গেলেও মাত্র একটাই দেখতে পাই। কারণ এটুকু আমরা জানি, এনি রিসেসিভ ক্যারেক্টার তখনই এক্সপ্রেস করে যখন ফাদার থেকে অ্যান্ড মাদার থেকে সেম টাইপ অফ জিন বা যাদেরকে অ্যালিল বলি, সেগুলো যখন এক জায়গায় এসে যায়, তাকে আমরা হোমোজাইগাস বলি। আর ক্যাপিটাল আর এখানেও দেখা যেতে পারে অনেক রকম, আর মানে রাউন্ড, এটা হোমোজাইগাস। আবার এটার মধ্যে ইন্টারমিডিয়েট দেখতে পাবো, ঠিক আছে, তার মধ্যে অন্য একটা কালার ঢুকে আছে, তা সেটাকে আমরা হেটেরোজাইগাস বলবো। হেটেরো মানে তার একটাই ক্যারেক্টারের তার দুটো ভিন্ন রূপে অবস্থান করে, যেটা জেনেটিক্স আমাদের বারবার শিখিয়ে দিয়েছে। দেখো জেনোটাইপ এবং ফেনোটাইপ কাকে বলে ক্লিয়ারলি তোমাদের আগেও জানো, এগুলো রিপ্রোডাকশনে তোমাদের হেরিডিটিতে ভালো করে পড়ানো হয়েছিল। হোমোজাইগাস জেনোটাইপ, সেটাও জানো, হোমোজাইগাস বলতে সব কটা সেম টাইপের। দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, সবই হোমোজাইগাস। হোমো মানে এক, হেটেরো মানে ডিফারেন্ট, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, হেটারো। কাজে এই যে হেটারো হোমো, এটা নিয়ে নিশ্চয়ই এখন আর কোনো তোমাদের ডাউট নেই, পুরনো ক্লাসে এগুলো বেশিরভাগ আছে। কিন্তু হোমোজাইগাস হেটেরোজাইগাস হওয়া সত্ত্বেও তাদের ফেনোটাইপ কিন্তু একটাই বেরিয়ে আসে, তার নাম টল। অর্থাৎ ফেনোটাইপ দেখে আমি জেনোটাইপ সবসময় নাও বলতে পারি, বা জেনোটাইপ দেখে আমি ফেনোটাইপ বলতে পারি। এটা কেন বললাম, কারণ দু রকম ফ্রিকোয়েন্সি আমরা জিনে পাবো, একটাকে বলা হয় জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, আরেকটাকে বলবো জিন ফ্রিকোয়েন্সি। দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বই ঘেটে পড়লে বোঝা যায় না। আমি আবার বললাম, জেনোটাইপ ফ্রিকোয়েন্সি অ্যান্ড জিন ফ্রিকোয়েন্সি এগুলো আলাদা জিনিস। এটাই তোমাদের এখন ক্ল্যারিফাই করব, হোয়াট ইজ জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ জিন ফ্রিকোয়েন্সি। বুঝেছ, জিন মানে একটা জিনের পার্সেন্টেজ, জেনোটাইপ হোল জিন। জেনোটাইপ মানে দুটো ইন্ডিভিজুয়াল, দুটো অ্যালিল মিলে যে এক্সপ্রেসড ক্যারেক্টারটা আছে, অর্থাৎ দুটোকে সবসময় নিয়ে বলবো, তাকে আমরা জেনোটাইপ ফ্রিকোয়েন্সির সঙ্গে তুলনা করব। বাট এটাকে একটুখানি ক্লিয়ারলি তোমাদের বলবো কিরকম জেনোটাইপ। দেখো টল, এখানে ক্ষেত্রে ক্যাপিটাল টিটা ডমিনেন্ট থাকে, তাই টল বোঝা যায়। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাও টল বোঝাচ্ছে, এটা কিন্তু পুরনো জিনিস। আবার এটাকে টল বোঝাতে গেলে ক্যাপিটাল টিও বোঝানো যেত। ঠিক হোমোজাইগাস রিসেসিভ, এটা তো চিরকালই তোমরা জানো, যখনই দুটো সেম টাইপ অফ হোমোজাইগাস রিসেসিভ পার্টটা একসঙ্গে আসবে, তখনই কোনো হাইটের যেটা রিসেসিভ ক্যারেক্টার সেটা এক্সপ্রেসড করে যায়। ঠিক আছে, কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি এখানেই আসবে, ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা আসবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে কোন জিনটা বা কোন জিনোটাইপটা কত পার্সেন্টেজে আছে, কত শতাংশে আছে, সেটাই আমরা ফ্রিকোয়েন্সি লেভেলে। ফ্রিকোয়েন্সি মানে
পার্সেন্টেজে প্রকাশ, ফ্রিকোয়েন্সি মানে পার্সেন্টেজে প্রকাশ, ফ্রিকোয়েন্সি মানে পার্সেন্টেজে প্রকাশ। আমরা একে একে একটুখানি ডিসকাস করে নিই, ব্যাপারটাকে আরো পরিষ্কার হবে। অনেকগুলো এক্সাম্পল না দিলে পরিষ্কার হবে না, তাই অনেকগুলো এক্সাম্পল তোমাদের সামনে আমি এখানে দেখানোর চেষ্টা করব। দেখো, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল যেখান থেকে এসেছে, কি বলেছেন? ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল ইন এ পপুলেশন রিমেইন কনস্ট্যান্ট ওভার জেনারেশন। আমি 3 বার বলবো, একদম এটাকে মুখস্থ করতে হবে। দিস ইজ হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের মেন লাইন। একটা লাইন, একটা শব্দ ইংলিশে যারা পড়ো বাদ দেওয়া চলবে না। বাংলায় কিছু শব্দ আছে, তাকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই জন্যই খুব ক্লাসিক্যাল, যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে লেখার সুযোগ হয়। ফ্রিকোয়েন্সি অফ অ্যালিলস, অর্থাৎ প্রত্যেকটা অ্যালিলের ফ্রিকোয়েন্সি মানে জিনের যে রূপভেদ, ইন এ পপুলেশন, একটা পপুলেশনে, সেটা হিউম্যানের পপুলেশন আলাদা করে হতে পারে, একটা গরুর পপুলেশন আলাদা করে হতে পারে, পিগের পপুলেশন আলাদা করে হতে পারে, কিন্তু পপুলেশনটা নির্দিষ্ট হতে পারে। মানুষ আর গরু একসঙ্গে মেলালে চলবে না। ইন এ পপুলেশন রিমেইন কনস্ট্যান্ট, সবসময় একদম কনস্ট্যান্ট থাকে। এর আগেও কিন্তু কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, ওই যে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ করে আমরা 1 বুঝিয়েছিলাম, সেটাও একটা কনস্ট্যান্ট ওভার জেনারেশন, অর্থাৎ জেনারেশনের পর জেনারেশনের পর জেনারেশন থাকলেও দুটো ফ্রিকোয়েন্সিকে যদি আমরা পার্সেন্টেজকে যোগ দিই, সেটার রেজাল্ট হবে 1। দুটো কেন, আমি একটাই ব্লাড গ্রুপের তো অনেকগুলো আমরা জিন পাই, তাই অনেকগুলো জেনোটাইপ পাই। সবকটা জেনোটাইপ, এ গ্রুপ, এবি গ্রুপ, বি গ্রুপ, আবার ও গ্রুপ, সবকটা জেনোটাইপকে নিয়ে যদি আলাদা 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 করে তাদের ফ্রিকোয়েন্সিকে ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে সবগুলোকে সাম টোটাল করলে তারা সবসময় কনস্ট্যান্ট হবে, একটাই হবে। এটাকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি, একটা বোঝে নিয়ে আবারও সেই জেনেটিক ফ্রিকোয়েন্সির কথা আসছে। যারা বোঝনি তাদের একটু কাজে লাগবে। জিন পুল কথাটা তোমাদের বলে দিয়েছিলাম, এখানে আরেকবার বলছি যে এতগুলো ইন্ডিভিজুয়ালের আমরা কিন্তু শুধু এই যে ওশান বা পুল বা ওয়াটার বডি, তাকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে বাইরে থেকে আমরা অর্গানিজমগুলোকে দেখছি, কিন্তু তাদেরকে আমরা অর্গানিজম না ভেবে আমি প্রত্যেকটা অর্গানিজম বাইরে থেকে আমি কতগুলো জিনের পোটলা বা জিনের থলি দেখছি, তারা যেন ওই জিনগুলো একটা পুলের মধ্যে আছে। সেরকমই আমি যেটা আগেও তোমাদের বলেছিলাম যে হিউম্যান বিং এর যতগুলো জিনকে আমরা একসঙ্গে করে নিতে পারি, কোনো একটা এলাকা ভিত্তিক করতে পারি বা হোল ওয়ার্ল্ডকে নিয়ে করতে পারি, প্রত্যেকটাই আমরা ছোট 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 জিন পুল। আফ্রিকায় যদি হিউম্যান বিং এর কথা বলি, আফ্রিকা যারা নিগ্রো আছেন তাদের কিছু নির্দিষ্ট জিন পুল সে আফ্রিকার এলাকাটার মধ্যে আছে। আবার আমরা যদি বাঙালিকে ধরি বা ইন্ডিয়ানদের ধরি, তো ইন্ডিয়ানদের একটা যা ইন্ডিভিজুয়াল আছে তাদের সবকটা জিনকে অ্যাকুমুলেট করলে একটা জিন পুল। আমেরিকানে আলাদা, সেরকম অস্ট্রেলিয়াতে আলাদা, চায়নাতে আলাদা, জাপানে আলাদা, এরকম আলাদা আলাদা করে করতে পারি, আবার সবগুলোকে একসঙ্গে করতে পারি। এবার আমরা যখন তাকে রিপ্রেজেন্ট করব, কোন এলাকার জিন পুলে কি চেঞ্জ আসছে সেটাকে আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারি যে ইন্ডিয়াতে জিন পুলের কি চেঞ্জ এসছে বলতে পারি। এরকম করে যদি সবকটা জিন পুলকে সাবমিশন করি, তাহলে ওয়ার্ল্ডের জিন পুল কি করে কন্ট্রোল হচ্ছে, যে কিভাবে নতুন করে ক্যারেক্টার আসছে। ধরো একটা টেইলের ক্যারেক্টার, যে আমাদের দেখা গেল কোনো একটা অঞ্চলের মানুষের টেইল আছে, আরেকটা মানুষের টেইল নেই। কেন নেই? এরকম তো হতে পারে না, বিকজ উই আর অল হিউম্যান বিং। কারণ এইভাবে যখন হিউম্যান একসঙ্গে আমরা করেছি, সবকটা হিউম্যান বিং এর টেইল নেই। কারণ টেইলের যে জিনটা ছিল সেটা জিন পুল থেকে একেবারে পুরো সাফ সুতরা হয়ে ভাগিয়ে দিয়েছি। ফলে আর কোনো মানুষের ক্ষেত্রে সে জিন দেওয়ার মতো, টেইল দেওয়ার মতো কোনো জিন থাকে না। হঠাৎ হঠাৎ করে কখনো কখনো তোমাদের ক্ষেত্রে দেখবে কিছু ছবিতে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয় যে একটা মানুষ জন্মেছে, তার পেছনে একটুখানি টেইল মতো দেখা দিচ্ছে। হতেও পারে তারা কখনো কখনো ফিরে আসে, যেগুলোকে অ্যাটাভিজম বলা হয়। এগুলো আমরা পরে আলোচনা করব, যে পুরনো এক্সটিংক্ট ক্যারেক্টার যদি বেরিয়ে আসে তাদের অ্যাটাভিজম বলে থাকি। এবারে আমরা ইফ ন্যাচারাল সিলেকশন অ্যান্ড আদার ন্যাচারাল প্রসেসের এই জায়গাটা আমরা একটু পরে বলবো, এটাকে তোমাদের এখন আপাতত দরকার নেই, এটাকে আমরা পরে আলোচনা করব। শুধু এক্সাম্পলগুলো তোমরা নিয়ে যাও, এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা ইন্ডিভিজুয়ালের আমরা হেয়ার শেপ নিয়ে আমরা একটা জিনকে সেট করেছি, একটা পার্টিকুলার ট্রেটকে নিয়েছি, তার অ্যালিলগুলোকে আমরা কালেক্ট করব। কিরকম হতে পারে? স্ট্রেট হেয়ার ধরে নিচ্ছি ডমিনেন্ট। এর আগে স্ট্রেট অ্যান্ড কার্লি হেয়ারের ডমিনেন্ট নিয়ে নানা রকমের কোশ্চেন ছিল, আমি এখানে স্ট্রেট হেয়ারকে ডমিনেন্ট ধরে নিলাম। এই যে ফিমেলটার স্ট্রেট হেয়ার, তাকে আমরা ধরে নিলাম ডমিনেন্ট, ধরলাম। এটা ধরতে কি ক্ষতি আছে?
অ্যাকচুয়ালি রিয়েলিটিতে অনেক সময় গুগলে দেখা যায় যে কার্লি হেয়ারকে ডমিনেন্ট বলা হচ্ছে, কিচ্ছু যায় আসে না। আমি এটা ধরলাম কার্লি হেয়ারকে তাই স্মল এসকে দিয়ে বললাম, কিন্তু এই লোকটার কার্লি হেয়ারের জন্য নিশ্চয়ই এস একটা হবে না। আমরা হিউম্যান ইন্ডিভিজুয়াল সবসময় ডিপ্লয়েড, তার সঙ্গে আরেকটা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ যে ডমিনেন্ট থাকবে তার কিন্তু দুটো রূপ অবস্থান করবে। এটা ভালো করে বুঝতে হবে। ডমিনেন্টের হোমোজাইগাস অবস্থা থাকতে পারে, হেটেরোজাইগাস অবস্থা থাকতে পারে। আর যে রিসেসিভ ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে তার মধ্যে শুধু একটাই জিন ফ্রিকোয়েন্সি জিন থাকবে, অর্থাৎ সবসময় হোমোজাইগাস হবে। তাহলে নেক্সটে আমরা একটু দেখব যে এই ছেলে এবং মেয়েটির কেমন তাদের অরিজিনাল অবস্থাটা কি হয়। দেখো এদেরকে যদি আমরা স্ট্রেট হেয়ারকে যদি আমরা, মেয়েটা এটা হতে পারে ক্যাপিটাল এস স্ট্রেট হেয়ার, ছেলেটা স্মল এস এবং কার্লি হেয়ার গ্যারান্টি সহ হবে, তোমরা জেনেটিক্সে দেখেছো। কিন্তু মেয়েটির কিন্তু আরেকটি অবস্থানও হতে পারে ক্যাপিটাল এস স্মল এস, যদি তা হয় তাহলে ডমিনেন্সের জন্য হেয়ারটা স্ট্রেট হবে, হতেই পারে এরকম। এভাবে আমরা জেনেটিক ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো। আমরা যে ডেফিনেশনটা পড়েছি সেটা আরেকবার বলেছি, ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল ইন এ পপুলেশন রিমেন কনস্ট্যান্ট ওভার জেনারেশন, এবং এটাকে আমরা জেনেটিক ইকুইলিব্রিয়াম বলছি। এই যে কনস্ট্যান্ট থাকে ওভার জেনারেশন রিমেন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সেম, অর্থাৎ ওয়ান। মানে কি বলবো, এদেরকে যদি প্লাস করে দিই তারা ওয়ান হবে। তাদের জিনগুলোকে, মানুষগুলো আমরা সংখ্যা এখানে বলছি না, আমরা এটা জিন নাম্বার দিয়ে 1 বা 2 সেগুলো বলে দেব। দেখো আরো একটু এক্সাম্পল দিচ্ছি। এবার দেখো, এবার আমরা কি করব, আমরা বলবো P is the frequency of S। যদি এই দুটোর মধ্যে ধরে দেখি P, দেখো এত বড় ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এস, এটাকে যদি আমরা বলি, এত বড় কথা না বলে এটাকে আমরা ইন শর্টে বলে দিলাম পি, স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আগের বারও বলেছিলাম এত বড় কথা না বলে জাস্ট একটা লাইন দিয়ে স্মল পি ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এস, অর্থাৎ যেটা ডমিনেন্ট জিন। আবার রিসেসিভ জিন কোনটা, স্মল এস। তাহলে স্মল এস আমরা গোটা লাইনটা আবার বলবো, ফ্রিকোয়েন্সি অফ স্মল এস, পার্সেন্টেজে বের করতে হয়, ফ্রিকোয়েন্সিকে জানি আমরা, তাকে আমরা বলবো কিউ, অনলি কিউ। দেখো কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম গোটা কথাটা না বলে। এবার শুধু যদি এই দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা ধরে নিই তাহলে আমরা কি বলবো, ক্যাপিটাল এস কটা আছে, এই দুটো আছে, উপরে 2 লিখলাম, নিচে কজনের মধ্যে 2 আমরা কম্পেয়ার করে বলবো, কারণ 1 2 3 4 চারটে জিনের মধ্যে নিয়ে, চারটে জিনকে নিয়ে এসে গেল 50%। একইভাবে কিউ ইকুয়াল টু, কিউ মানে ফ্রিকোয়েন্সি অফ এস, তাকে আমরা পার্সেন্টেজে বের করব কত, 2। এই দেখো দুটো আছে, এটাকে আলাদা কালারে দেখাই তাহলে বুঝতে পারবে, দুটো স্মল এস তাই 2। নিচে কটার মধ্যে, চারটের মধ্যে, স্মল এস 1 2 3 4, চারটের মধ্যে কটা আছে, হয়ে গেল 50%। তাহলে 50% প্লাস 50% দুটোকে যদি এক করো তাহলে 100% আর 1 হবে। তাহলে P প্লাস কিউ ক্লিয়ারলি ইন্ডিকেট ইকুয়ালস টু 1 হচ্ছে। একটা উদাহরণ দিলেই সবচেয়ে ভালো বোঝা যাবে, কিন্তু আমি যদি আরো অনেক উদাহরণগুলো এখানে নিয়ে আসি তাহলে ব্যাপারটাকে আরো বেশি তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এখানের মধ্যে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল ক্যাপিটাল এস। এখানে ইন্ডিভিজুয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 এবং ছেলে মেয়ে দেখানো হয়েছে। এরপর ছেলেদের মধ্যে আমরা শুধু ছেলেও বলতে পারি, এখানে আমাদের সেক্স ডাজ নট ম্যাটার, আমরা শুধু ক্যাপিটাল এস আর স্মল এস এর বলতে পারি। তাহলে এই যে একটা পপুলেশন আছে, এখানে যে পপুলেশনটা এখানে পুরো তোমাদের সামনে দেখানো হয়েছে, দিস পপুলেশন মধ্যে কটা আছে, আমরা কারো আছে হেটেরোজাইগাস অবস্থায়, যেমন এটা হেটেরোজাইগাস অবস্থায় বা স্ট্রেট হেয়ার, হেটেরোজাইগাস অবস্থা স্ট্রেট হেয়ার, হেটেরোজাইগাস অবস্থা স্ট্রেট হেয়ার, হেটেরোজাইগাস। আবার এর মধ্যে হোমোজাইগাস কন্ডিশনে কে আছে একটু রেড দিয়ে দেখিয়ে দিই। ছেলে আমরা সেক্সকে এখানে দেখছি না, হোমোজাইগাস, দিস ইজ অলসো হোমোজাইগাস। তাহলে রেড কালারগুলো হোমোজাইগাস। এবারে আমরা শুধু
ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল এস, এস কে আমরা বলেছিলাম পি দিয়ে ডিনোট করেছিলাম। পি ইকুয়াল টু কটা হবে, দেখো এখানে 10টা মানুষ আছে, 10টা মানুষ মানে 10 টু যা 20, তাহলে টোটাল 20 টাইপ অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে আমাদের কতগুলো ক্যাপিটাল এস আছে, আছে অনলি 11টা। গুনে নাও তুমি যদি 1 1 2 3 4 5 6 7 8 9 10 and 11, ব্যাস। তাহলে 11টা আমরা ক্যাপিটাল এস পেয়ে যাচ্ছি, তার ফ্রিকোয়েন্সি আমরা পার্সেন্টেজে ইজিলি বের করে ফেলতে পারবো। এরকম ভাবে যদি আমরা কিউ কে ধরি, দেখো কিউ মানে আমরা ইজিলি 20 থেকে 11 বাদ দিলে 9টা হবে, ইজিলি বুঝতে পারবো। কাজে আমরা তারও একটা ফ্র্যাকশনে পেলাম, আগেরটা এই ফ্র্যাকশন পেয়েছিলাম এবং তাকে ফ্র্যাকশন পার্সেন্টেজ করতে পারি, পার্সেন্টেজটাকে যোগ করতে পারি। এবং এবার আমাদের ফর্মুলা অনুযায়ী পি প্লাস কিউ ইকুয়াল টু উইল বি, পি প্লাস কিউ ইকুয়াল টু উইল বি, এটা যোগ করলাম, আমরা ম্যাথমেটিক্স করছি। 11 plus 9 by 20 is equal to 20 by 20 is equal to 1. That means P plus Q will be 1. তাহলে again another example তোমাদের বুঝিয়ে দিলাম যে ফ্রিকোয়েন্সি সব সময় 1 হয়। তাহলে এটাকে কি করে লিখতে পারি, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এস, ফ্রিকোয়েন্সি অফ স্মল এস প্লাস করলাম ইকুয়াল টু কনস্ট্যান্ট 1। এবার এত বড় কথা না বলে আমি পি বললাম ফ্রিকোয়েন্সি অফ এস, প্লাস কিউ বললাম, সংক্ষেপে বললাম কিউ, তাকে আমরা রিপ্রেজেন্ট করলাম কি দিয়ে, শুধু কিউ দিয়ে। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, ম্যাথমেটিক্স দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটাকে প্রমাণ করলাম। এইটাকে, এই যে 1 হয়ে গেল, এইটাকে আমরা বলবো জেনেটিক ইকুইলিব্রিয়াম। দেখো যখন ইন্ডিভিজুয়াল দুটো ছিল তাও ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম 1 হয়েছে। আবার ইন্ডিভিজুয়াল সংখ্যা যখন একটা নির্দিষ্ট এলাকা, দেখো এলাকাটাকে গোল করে বাইরে দেখানো হয়েছে, সেটাও ক্ষেত্রেও কিন্তু আমাদের পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 হলো। তাহলে কি বোঝা গেল, পপুলেশনের নাম্বার কম বা বাড়ুক, একটা এলাকায় যদি সমস্ত ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমরা ক্যালকুলেট করে বলি তাহলে ফ্রিকোয়েন্সি উইল বি কনস্ট্যান্ট, অর এটাকে জেনেটিক ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে। এবার এই ইকুইলিব্রিয়ামে আরো কিছু ম্যাথমেটিক্যাল ওয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি যারা ম্যাথ পড়ো তাদের ক্ষেত্রে এইগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে একই রকম ভাবে পি, এই কথাটা তো ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট অ্যালিল, যদি আমরা কালারগুলোর মধ্যে দেখি ক্যাপিটাল ওয়াই, আরেকটা রেড ধরলাম, ঠিক আছে। তাহলে কিউ, তার কালারটা আমরা রেড ধরেছি, তাকে আমরা বলেছি স্মল ওয়াই। ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট অ্যালিল ওয়াই, এগুলো তো অ্যালিল, এগুলো ফ্রিকোয়েন্সি নয়, ফ্রিকোয়েন্সি সবসময় পি কিউ দিয়ে ডিনোট করা হয়। যেরকম বলছিলাম তোমাদের পি কিউ দিয়ে সবসময় ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা হয়। আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এগুলো দিয়ে জিন, অ্যালিল, এগুলোকে ডিনোট করা হয়। এবং এটাকে যদি আমরা পাশাপাশি ক্যালকুলেট করি, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, পি প্লাস কিউ দুটোকে আমরা দুপাশে আমরা স্কোয়ার করতে পারি ম্যাথমেটিক্সে, এটা তোমরা জানো, দুপাশে স্কোয়ার করা যেতে পারে। পি প্লাস কিউ এর হোল স্কোয়ার অ্যান্ড 1 এর হোল স্কোয়ার, আমরা সেম জিনিস দিয়ে দুপাশে আমরা সবসময় করতে পারি, ম্যাথমেটিক্সে এটাই নিয়ম। আমরা যখন ম্যাথমেটিক্স করেছি তোমরা আজও জানো, এটা আমার নতুন কিছু নিয়ম নয়। তাহলে আমরা একটা ফর্মুলা এসে যাব। কি ফর্মুলা দেখো, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তোমরা একেবারে ক্লাস 7 থেকে বা আরো নিচু থেকে অনেক তোমরা জানো, এটা নতুন কিছু নয়। আর 1 এর স্কোয়ার উইল বি 1, 1ই থাকবে। তাও দেখো 1 হলো, আমরা জাস্ট কিচ্ছু করলাম না, ম্যাথমেটিক্স করলাম, এটার মধ্যে একটা অঙ্ক করছি। এইবার তোমরা কি এটার সঙ্গে কিছুর মিল পাচ্ছ, কোনো কিছু সিমিলারিটি পাচ্ছ? দেখি তো কেউ পাও কিনা। কেউ যদি, আমি এখানে ছেড়ে দিতে পারতাম আজকের ভিডিওটা, তাহলে তোমাদের জিজ্ঞেস করতে পারতাম এর সঙ্গে কি কারোর মিল আছে, ভেবে দেখো তো। আমি একটু সময় দিচ্ছি, নিজেরা ভাবো। তুমি ভাবছো স্যার তো বলবেই, বলবো তো অবশ্যই বলবো, কিন্তু কেউ যদি মনে মনেও বলতে পারো, যদি এই যে সময়গুলোতে যে এই মনে মনে বলতে পেরে পজ করে রাখো, উত্তর শোনবার আগে আমার হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় জানিয়ে দাও, তাহলে তোমাদের লার্নিং বা নলেজটা খুব ভালো হবে। চলো এবার আনসারটা দিই। এবার পি স্কোয়ারকে আমরা দুভাবে লিখতে পারি, পি পি লিখতে পারি না, পি দুটো পি কে পি স্কোয়ার। আবার 2 পি কিউ আমরা পি কিউ প্লাস পি কিউ লিখতে পারি। আবার কিউ স্কোয়ারকে আমরা কিউ 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 অ্যান্ড কিউ, মানে কিউ আর কিউ এভাবে লিখতেই পারি, জাস্ট রিপ্রেজেন্টেশন করলাম দুটো আলাদাভাবে। তাহলে
পি স্কোয়ার, একটা পি মানে ছিল ওয়াই, কিউ মানে ছিল স্মল ওয়াই। এবারে আমরা যেটা পি স্কোয়ারকে আমরা দুটো ক্যাপিটাল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি না, দুটো পি দুটো ওয়াই, অর্থাৎ পিটা ছিল তাদের ফ্রিকোয়েন্সি আর ওয়াই দিয়ে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, পি স্কোয়ার জিন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, জেনোটাইপ ফ্রিকোয়েন্সি দিলাম। আবার কিউ স্কোয়ারকে দুটো ওয়াই লিখে দিই, দুটো কিউ স্কোয়ার, স্কোয়ার মানে দুটো কিউ, বাস দিয়ে দিলাম। এটা কিন্তু জাস্ট কিচ্ছু করিনি, জাস্ট রিপ্লেস করলাম। আর টু পি কিউ, পি কিউ প্লাস পি কিউ মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই করে দিতে পারি। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই করে দিলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুবার, টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, টু তার আগে 2 দিয়ে দেবো, টু ক্যাপিটাল। এটা কেমন দেখতে লাগছে? এবার মিল পাওয়া যাচ্ছে কোথাও? দেখো মিল পাওয়া যাবে। এইবারে আমাদের সেই মিলটা খোঁজার পালা। এবারে আমরা ইজিলি এটা থেকে কিন্তু 2pq বা 2y ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আমরা দেখো এখান থেকে আমরা ইজিলি পেতে পারি। রেড ফ্লাওয়ারের ফ্রিকোয়েন্সি আমরা জানি ক্যাপিটাল স্মল ওয়াই, শুধু ইয়েলো কালারের ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল ওয়াই। আবার ওই আগের মতোই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, যেটা হলেও কিন্তু ইয়েলো ফ্লাওয়ারই দেবে। দেখো জেনেটিক্সের সঙ্গে একটা মিল পাচ্ছি না? মেন্ডেল যেটা দেখিয়েছিলেন পানেট স্কোয়ারের মাধ্যমে, না, মেন্ডেল তো পানেট স্কোয়ার করেননি, উনি ক্রস করিয়েছিলেন রেজিনাল পানেটকে দিয়ে। তার পরবর্তী মেন্ডেলের পরে সেটা আবিষ্কৃত হয়েছিল। সেখানে গিয়েও যখন ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি দুটো প্ল্যান্টের মধ্যে আমরা পানেট স্কোয়ারে যোগ করেছিলাম, তখন কিন্তু F2 জেনারেশনে দেখো কি পেয়েছিলাম, 1:2:1। 1 রেশিওতে কি ছিল? ক্যাপিটাল টি। ঠিক এখানে যেরকম পাচ্ছি ক্যাপিটাল ওয়াই সেম, ওখানে স্মল টি পেয়েছিলাম ডোয়ার্ফের জন্য, রিসেসিভের জন্য, এখানে ইয়েলো কালারের জন্য পাচ্ছি স্মল ওয়াই। দেখো ওটা কিউ স্কোয়ারের মতো দেখতে। আর 2pq মানে দুটো ক্যাপিটাল টি স্মল টি দুটো পেয়েছিলাম, ক্যাপিটাল টি স্মল টি এই কোণায়, ক্যাপিটাল টি স্মল টি এই কোণায় পেয়েছিলাম। তো তাহলে পেয়ে কি দেখা গেছে? তার মধ্যে আমরা মেন্ডেলের ফর্মুলা পাচ্ছি না, মেন্ডেলের সেই যে মনোহাইব্রিড ক্রসটা পেয়ে যাচ্ছি। তাহলে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসেও কিন্তু দেখা যাচ্ছে ইকুইলিব্রিয়ামে 1 হচ্ছে। আবার সেটাকে হার্ডি উইনবার্গও বলেছিলেন, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিগুলো প্লাস করলে 1 হয়। এবার তোমাদের কাছে যে কথাটা বলেছি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোমোজাইগাস ডমিনেন্ট, ইজিলি এখন বলে ফেলতে পারি। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে পি স্কোয়ার করেছি, হোমোজাইগাস ডমিনেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। 2pq হেটারোজাইগাস মানে এটার মধ্যে কালারটা ইয়েলোই হবে, কালারটা রেড হবে, কারণ রেডকে আমরা ডমিনেন্ট ধরেছি, কারণ ডমিনেন্টটা এক্সপ্রেস করেছে, বাট হেটারোজাইগাস। আর কিউ স্কোয়ার হোমোজাইগাস রিসেসিভ ধরেছি, একবার বলেছি ডমিনেন্ট পি স্কোয়ার দিয়ে, কিউ স্কোয়ার দিয়ে বলেছি রিসেসিভ, দুটো বলেছি। তাহলে গোটাটার সঙ্গে কিন্তু একটা সিমিলারিটি পাচ্ছি। তাহলে কি বলতে পারবো? ফ্রিকোয়েন্সি অফ এ ইজ ইকুয়াল টু পি, ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল, এখানে ফ্রিকোয়েন্সি অফ এটা কি জিন অর অ্যালিল, কিউ, এটা জিনেরও কিন্তু বলছি জিন, ফ্রিকোয়েন্সি অফ জিন এ পি, ফ্রিকোয়েন্সি অফ জিন স্মল এ ইজ ইকুয়াল টু কিউ। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। জাস্ট এটাকে যদি আমরা এবারে বলে দিই, স্কোয়ার করে দিই, তাহলে পি স্কোয়ার 2pq কিউ স্কোয়ার, শুধু যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তার নাম আমরা বলবো জিন ফ্রিকোয়েন্সি। পি দিয়ে বলবো জিন ফ্রিকোয়েন্সি। এই যে একটা পি অ্যান্ড কিউ, পি তো একটা জিনরা অ্যালিল আলাদা। কিন্তু যদি আমরা জেনোটাইপ ফ্রিকোয়েন্সি বলি, তখন আমরা পি কে জাস্ট জেনোটাইপ দিয়ে রিপ্লেস করে দেব। জানি আমরা এ জেনোটাইপ অফ, আমরা এখানে যেরকম যে কোনোটা দেখাতে পারি। আমরা যদি রেড কালারকেও জেনোটাইপ বা ওয়াই, আমি এখানে যেরকম দেখিয়েছি, তাহলে আমরা ওয়াই বলবো। এখানের এক্সাম্পল দিয়ে আমরা 2 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর দুটো স্মল ওয়াই দিয়ে লাস্টেরটা। তাই এটাকে যদি জেনারেলাইজ করে রিপ্রেজেন্ট করি, তখন তার নাম হয়ে যাবে এই
capital A generalized homozygous dominant, small a homozygous recessive generalized way, and capital 2a small a 2 capital A small a এটা দিয়ে আমরা heterozygous কে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে জিন ফ্রিকোয়েন্সি এন্ড জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এক্সামে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে তোমাদের কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেব, তার জন্য একটা ফর্মুলা তোমাদের একটু বলে রাখি, পরে কাজে লাগবে। নোয়িং দ্য ভ্যালু অফ হোমোজাইগাস রিসেসিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে যখন এই ফর্মুলা দিয়ে দেখবে তোমাকে নানা রকম ডেটা দিয়ে দেওয়া হবে, তুমি ওই ডেটার মধ্যে খোঁজার চেষ্টা করবে হোমোজাইগাস রিসেসিভের নাম্বারটা কত দেওয়া আছে, এটা যদি একবার বের করে ফেলতে পারো, অর্থাৎ কিউ স্কয়ার, আমি কিন্তু ফর্মুলা দিয়ে দিচ্ছি, কিউ স্কয়ারের দিকে খেয়াল করবে, এটা একটা অঙ্কের জন্য, কিউ স্কয়ারের দিকে খেয়াল করবে। কিউ স্কয়ারটা যদি আমরা বের করে ফেলতে পারি, বা স্মল ওয়াই বা স্মল এ যে কোনোটা, অর্থাৎ যদি স্মল পার্টটা হোমোজাইগাস রিসেসিভ অবস্থাটা যদি ডমিনেন্ট না, কিন্তু কারণ ডমিনেন্টের দুটো অপশন হতে পারে, কিন্তু হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় একটাই তার রেজাল্ট আসে, কাজেই ওই একটা যদি আমি বের করে ফেলতে পারি, তবে আমাদের এই রিলেটেড কোনো ম্যাথমেটিক্স খুব ইজিলি করা যেতে পারে। জেনারেলি আমি এই ম্যাথমেটিক্সগুলো করাই না, তবুও বোর্ডের জন্য অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু কখনো নিতে চলে আসে। তাই তোমাদের যদি কৌতূহল থাকে, ক্লাসগুলোকে যদি তোমরা নিতে চাও, নইলে স্কিপ করে বেরিয়ে যেতে পারো, বাট ইন্টারেস্টিং লাগবে আশা করি। যারা ম্যাথ করতে ভালোবাসো তাদের ভালো লাগবে। আমি এরপরে কিছু ম্যাথমেটিক্যাল সলভ করে রেখেছি, সেগুলো তোমাদের দেখাবো। দেখো একটা ম্যাথমেটিক্স এখানে চলে এসছে, কিরকম একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, কয়েকটা এক্সাম্পল দেবো, একটু কুইকলি করব, আশা করি স্ক্রিনশটে এগুলো নিয়ে রাখতে পারবে, সময়টা বাঁচাতে পারবো। উইদিন এ পপুলেশন অফ বাটারফ্লাই দ্য কালার ব্রাউন, বি ক্যাপিটাল বি দিয়েছে, ইজ ডমিনেন্ট ওভার কালার হোয়াইট কালারকে স্মল বি, ইজি, এটা দিয়ে দিয়েছে। অ্যান্ড 40% অফ অল বাটারফ্লাই আর হোয়াইট, তাহলে এই যে 40% মানে নিশ্চয়ই এই 40% হেটারোজাইগাস বলেছে। ক্যালকুলেট দ্য ফলোয়িং, কি বলেছে? নাম্বার 1, the percentage of butterfly in a population that are heterozygous, হেটারোজাইগাসের পার্সেন্টেজটা কত সেটা আমাদের বের করতে হবে। and the frequency of homozygous dominant individual, আমি আবারও বলেছি যে সবসময় স্মলটা বের করে ফেলার চেষ্টা করতে হবে, অর্থাৎ হোমোজাইগাস রিসেসিভটা আগে বের করতে হবে। আনসারটা দেখো কি হতে পারে, অ্যাজ পার হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল P plus Q equal to 1, এগুলো আমরা সবসময় জানি, এদের ফর্মুলায় জানি P square plus 2PQ plus Q square is equal to also 1, এটাকে নিয়ে তোমরা নতুন করে বলবার নেই, আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এখানে আমরা এখান থেকে Q স্কয়ারকে বের করব, Q স্কয়ারকে নিয়ে এলাম, এবং Q স্কয়ারের যে ফর্মুলা আমরা এখান থেকে দিয়ে দেব, 40% জানি, 40% এখানে লিখে দেব, এবং এটাকে যদি আমরা ডেসিমেল পয়েন্টে দিয়ে দিতে পারি 0.4, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট স্টেপে কি করব, এরপর আমরা কিউ ইজিলি বের করতে পারবো, কিউকে আমরা রুট ওভার করে দেব, কিউকে যদি আমরা রুট ওভার, কারণ কিউ স্কয়ার বের করেছিলাম, তাহলে শুধু কিউ স্কয়ার ছিল, এটা শুধু কিউ, কোন পার্টটা হবে রুট ওভার করে দিলে 0.63 এটা আমাদের বেরিয়ে আসবে। অর্থাৎ কিউ, আমি বারবার বলেছিলাম যে কিউকে বের করা আমাদের সবার আগে দরকার, তাহলে 0.63 যদি বেরিয়ে যায়, বাকিটুকু বের করাটা তো আমাদের খুব একটা কঠিন কিছু হবে না। ইন্টারেস্টিং, দেখো P is equal to 1 minus Q, দেখো 1 এর পাশে ছিল, আমরা P, এই যে PQ যদি এই ফর্মুলা থেকে আসি, আমরা এখানে তো এখন আসবো না, তাহলে এখানে আমরা P is equal to কি, যে P, তাহলে 1 Q কে পাশে নিয়ে আসবো, 1 minus Q, ইজি, দেখো এগুলো করে রেখেছি। তাহলে 1 এর থেকে 0.63 স্টেট কাট, অর্থাৎ 100 থেকে বাদ দিলে 0.63, তার পরিমাণ আমার P পেয়ে গেলাম। P মানে কি, ফ্রিকোয়েন্সি অফ প্রথমটা, আমরা ক্যাপিটাল যেটা ডমিনেন্টটাকে বের করব B, সেটা বের করে ফেলেছি। এবার হেটারোজাইগাস
দেখো এই ফর্মুলা থেকে আমরা 2pq মানে 2pq আমাকে বলে দিয়েছে কত 2 ইন্টু পি ভ্যালু পেয়েছি কত 0.37, কিউ ভ্যালু পেয়েছি 0.63, এটাকে যদি আমরা ইকুয়াল টু 0.47, এটাকে অলমোস্ট আমরা পার্সেন্টেজে 47% পিকিউ বলতে পারি। এবারে সবকটাকে যদি এটাকে আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে দেখবে এটা 1 হয়ে যাবে। এবার হোমোজাইগাস ডমিনেন্ট মানে কিউ স্কোয়ার, কিউ তো আগে পেয়েছে, এটা আগেও বের করা যেত। কিউ কোথায় পেয়েছি? কিউ পেয়েছি 0.37, এই যে কিউ পেয়েছি 0.37। দেখো কিউ মানে পি, সরি কিউ তো না পি, আমরা এখানে পি পেয়েছি 0.37, তাহলে পি স্কোয়ার মানে 37 ইন্টু 37 স্কোয়ার করলাম 0.14, জাস্ট মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে। তাহলে সবকটা ডেটা এসে গেল, খুব নাইস ইন্টারেস্টিং মনে হলো না? এবং তোমাদের যারা অঙ্ক করান, আমি মনে করি ফিজিক্সের অঙ্ক বা কিছু এইভাবে যদি রিপ্রেজেন্ট করান কত সহজে বোঝানো গেল। আমার মনে হয় না খুব একটা কঠিন লাগলো তোমাদের কাছে। যদি পরপর শুনে যাও, আমি দাগ দিয়ে আন্ডারলাইন করে করে জায়গাগুলো দেখিয়ে দিলাম, তাহলে আমরা সবকটা কিন্তু 1 and 2 আনসার ইজ গিভেন। হেটেরোজাইগাস, হোমোজাইগাস, ডমিনেন্ট, আমরা সবাই হেটেরোজাইগাস পেয়েছি, হোমোজাইগাস ডমিনেন্ট, এই আনসারগুলো পেয়ে গেছি। আরেকটা এক্সাম্পল দেখি চলো। দেয়ার আর 100 স্টুডেন্টস ইন এ ক্লাস, মনে করো তোমাদের ক্লাসে 100, হতেই পারে নর্মাল। 96 ডি, এখানে বলবো 96 ডিড ওয়েল ইন দ্য কোর্স whereas 4 বিলো ইট, অর্থাৎ 96 জন ভালো করেছে কিন্তু 4 জন এর থেকে খারাপ রেজাল্ট করেছে টোটালি। হ্যাঁ, টোটালি মানে ফেল করেছে। এটা ফেল কথাটা বলা হয় না, বিলো রেজাল্ট করা বলা হয়। অ্যান্ড রিসিভ এ গ্রেড, কারা রিসিভ এ গ্রেড? ওই যে 96 যারা পেয়েছে, অফ এফ, এন্ড রিসিভ গ্রেড অফ এফ, অর্থাৎ কাদের কাছে? যারা 4, যে 4 নাম্বারটা বিলো হয়েছে তারা এফ অর্থাৎ ফেল পেয়েছে। সরি, in the highly unlikely event that these traits are genetic rather than environmental, if these traits involve dominant and recessive alleles, এই গল্পগুলো তোমাদের মন দিয়ে পড়লে পারাই যাবে, কিন্তু এগুলো যখন থাকবে, যদি বায়োলজিতে থাকে, তখন এই লাইনগুলো তোমাদের উলঝে দেবার জন্য বলা থাকে। আমরা খুঁজে বের করব ডমিনেন্ট রিসেসিভ কোথায় বলেছে। ইনভলভ ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ, অর্থাৎ এই যে ফেল করেছে পাস করেছে তার জন্য ব্রেনের কোন একটা জিনের দায়ী করা হচ্ছে। অ্যান্ড ইফ দ্য 4 মানে 4% প্রেজেন্ট ইন ফ্রিকোয়েন্সি অফ দ্য হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন, প্লিজ ক্যালকুলেট দ্য ফলোইং। এটাই আসল প্রশ্ন আমাদের। দ্য ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল, রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কে রিসেসিভ ছিল? অবভিয়াসলি যারা ফেল করেছে তাদের মধ্যে রিসেসিভ ছিল। দ্য ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস অ্যালিল, অর্থাৎ ওই পি কিউ পি কিউ সবকটাই আমাকে বের করতে হবে, সেগুলো জিজ্ঞেস করেছে। আনসারটা দেখো একই রকম ফর্মুলা দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে কিউ স্কোয়ার আমি বলেছিলাম, ফেল পার্সেন্টেজ 4 দেওয়া আছে, 0.04% আমাদের বেরিয়ে গেল। এবং ন্যাচারাল ভাবে আমাদের অনলি কিউ এর পরিমাণটাও রুট ওভার করে দিলে 0.2, এটাও বেরিয়ে এলো ইজিলি। এবার বি নাম্বার কোশ্চেনে আছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল। ডমিনেন্ট ইজিলি পি কে বের করবো, এখানে 1 মাইনাস কিউ আগের মতো ঠিক এখানেও করে দিয়ে আমরা 0.8, দুটোকে অ্যাড করলে সেই আমরা 1ই পাবো। এবার ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল, হেটেরোজাইগাস কত, অর্থাৎ কাদের মধ্যে পি কিউ দুটো মিলেমিশে আছে কিন্তু ব্রেন তাদের রেজাল্ট ভালো করেছে। কেন? ডমিনেন্ট জিন অর্থাৎ ভালো জিনটা তার রয়ে গেছে। অঙ্ক কিন্তু খুব সোজা, কিন্তু এত বড় তোমাদের লিখে দিয়েছে। কি পাবো? 2pq ইজিলি 2 into 8 into 2, 0.8 into 0.2 is equal to 0.32। চলো এইভাবে আমাদের ফর্মুলার যদি আমরা এই টোটাল ফর্মুলা ফেলে দিই তাও 1 আসবে। আমার এইটা অ্যান্সার, এ বি সি তিনটে অ্যান্সারই আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা এই যে এক্সাম্পলগুলো তোমাদের দেখালাম, এগুলো দিয়ে কিন্তু
নানা রকম কিছু থাকতে পারে। জাস্ট এই ফর্মুলাকে বেস করেই তোমরা অঙ্কগুলো করে যাবে। কোনো কঠিন অঙ্ক হয় না এগুলো, জাস্ট p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 অথবা পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইভাবে একে এদিক ওদিক করে যারা ম্যাথমেটিক্স করো ইজিলি অঙ্কগুলো পারবে, ঘাবড়ে যাবার কিছু নেই। এবার ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল আমরা ঠিক একই এক্সাম্পল এর আগে আমরা দেখিয়েছিলাম যখন ন্যাচারাল সিলেকশনে আমরা জেনারেলাইজ ওয়েতে বুঝিয়েছিলাম। এবারে আমরা তাকে জিন ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝাবো। গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো এখানে একটা পাতার মধ্যে কতগুলো বিটল আছে, দেখতে পাচ্ছ বিটলগুলোর একটা কন্ট্রাস্ট কালার। এখানে আমরা একটা কালার বিটলের আমরা অ্যালিলকে আমরা দিয়ে দিয়েছি এ, স্মল এ। এই অ্যালিলটাকে আমরা স্মল এ বলে দিলাম। অ্যালিল স্মল এ হতেই পারে, এটা ডমিনেন্ট অ্যালিল। বা এবারে আমরা ফ্রিকোয়েন্সি অফ এখানে আরেকটা কালারের বিটল পেয়েছি, যে ছোট্ট বিটলটা দেখছো তাকে আমরা যেহেতু দুটো কালার পেয়েছি আমরা দুটো, এখানে একটা কালার এখানে আরেকটা কালার। কালারগুলোকে একটুখানি চেঞ্জ করে দিই তাহলে যদি বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে রেড বিটল, রেড দিয়ে তোমাদের করে দিলাম। আর এখানে গ্রিন বিটল, গ্রিন কালার দিয়ে করে দিলাম। তাহলে রেডের ফ্রিকোয়েন্সি এ জাস্ট রিপ্রেজেন্ট করলাম, গ্রিনের ফ্রিকোয়েন্সি বি রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী যখন কি হবে, বাইরে থেকে পাখি এসে কোনটাকে খাবে, খাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে ডমিনেন্ট কন্ট্রাস্ট কালারে দেখা যাচ্ছে তাকে পাখিটা খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরে কি হবে, তার সংখ্যা কমে যাবে। সেই সুযোগে আমরা এইবারে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝাবো। ক্যাপিটাল কি বলবো, আর কিছু বলবো না, এখানে কালার দিয়ে বলবো না, বলবো ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি ইজ গ্র্যাজুয়ালি গোজ ডাউন। আর ক্যাপিটাল বি, অর্থাৎ এখানে ক্যাপিটাল একে রেড দিয়ে দেখাই, এটাকে উল্টে দিই, ক্যাপিটাল একে আমরা রেড দিয়ে দেখিয়েছিলাম। রেড কালারের ফ্রিকোয়েন্সি ইজ গোয়িং ডাউন। অ্যান্ড গ্রিন কালার, দেখো এই যে গ্রিন কালার দিয়ে দেখিয়েছিলাম, এই কটা ইন্ডিভিজুয়াল দূরের থেকে দেখা যাচ্ছে তো, দেয়ার ফ্রিকোয়েন্সি ইজ গোয়িং আপ, বাড়ছে। কিন্তু টোটাল নাম্বার কিন্তু অলমোস্ট সেম আছে, আমরা এটাই দেখে নেব, অলমোস্ট সেম। এবার আমরা কি করব, যে টোটাল নাম্বার অফ অ্যালিল ইজ কনস্ট্যান্ট। কি হয়ে গেল এই দুটো, ডিউ টু চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল। এবার কেন, এই পাখিটা খেয়ে যাওয়াতে এই অর্গানিজমগুলোকে মেরে দিচ্ছে, মানে অ্যালিলের ফ্রিকোয়েন্সিকে সে কমিয়ে দিচ্ছে। সেই সুযোগে নেচার সিলেক্ট করে দিয়ে আরেকটা ফ্রিকোয়েন্সিকে সে বাড়িয়ে দিচ্ছে। সো আমাদের এখানে যে গ্রিন বিটল, এই যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, গ্রিন বিটল আর ইভলভড ফ্রম রেড ন্যাচারাল ওয়ে। ন্যাচারাল ওয়েতে বেরিয়ে যাবে, তাকে একটা, কারণ ফ্রিকোয়েন্সি সব ক্ষেত্রে আমাকে 1 থাকতে হবে, একটা আরেকটাকে রিপ্লেস করেই যাবে। এমন তো হতে পারতো যে ও খেয়ে 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 সরিয়ে দিচ্ছে যেটা কন্ট্রাস্ট কালারের আছে, তারপরে নতুন কেউ আর এলো না, তা তো নয়। যে জেনেটিক ফ্রিকোয়েন্সি এমনভাবে থাকবে, কি ইন্টারেস্টিং দেখো। অর্থাৎ রেট কমে গেল, কিন্তু অবভিয়াসলি এমনভাবে কমবে যে জিন ফ্রিকোয়েন্সি কোনো কারণে কমতে দেবে না নেচার, নেচার তার আলাদা ফ্রিকোয়েন্সিকে আবার বাড়িয়ে দেবে। এটা তো আমরা ন্যাচারাল ডারউইনের থিওরিতে আমরা দেখেছিলাম, ন্যাচারাল সিলেকশন যেটা বলেছিল। এবার এটাকে ডারউইন কিন্তু এত ম্যাথমেটিক্স দেননি, এটা হার্ডিনবার্গ দিয়েছেন। এই জায়গাগুলো ভাবতে হবে যে একটা ফ্রিকোয়েন্সি যখন কমছে তখন আরেকটা বেড়ে যাচ্ছে, ব্যাপারটা ইকুইলিব্রিয়ামে থাকছে, জেনেটিক ইকুইলিব্রিয়াম। এবং আস্তে আস্তে দেখবে ওটা খেতে খেতে, ওটা কোনো কারণে নেচারের সঙ্গে ফাইট করতে করতে গোটাটাই, এই যে আমি যেটা গ্রিন দিয়ে দেখাচ্ছি বা একটা অন্য কালারে, যারা আগেরটা দেখিয়েছিলাম নেচারের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, খাপ। এবং এখন আমরা জেনেটিক ইকুইলিব্রিয়াম দেখাচ্ছি, এদের নাম্বারটা এত বেড়ে গেছে এবং এদের যদি প্লাস করে ফেলি, প্রত্যেকটা একই ফ্রিকোয়েন্সিতে চলে এসছে, আর কোনো ফ্রিকোয়েন্সি কেউ নেই, অন্য ফ্রিকোয়েন্সি কেউ নেই, এখানে শুধু কিউ রয়ে গেছে, ইজ ইকুয়াল টু 1। ফ্রিকোয়েন্সিতে 1ই হয়ে যাবে। কি ইন্টারেস্টিং। আশা করি এটা, এত খাটনি আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তোমরা আশা করি বুঝতে পেরেছো এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি আমরা প্রুভ করতে পারি। একই রকম ভাবে দেখো অ্যাপিয়ারেন্স অফ ব্লু বিটল, আমরা এখানে ভ্যারিয়েশন অ্যান্ড মিউটেশন অর বাই চান্স, যে কোনো অবস্থায় হতে পারে এরকম আলাদা একটা বিটল, এটাকে আমরা ব্লু দিয়ে ধরি, ব্লু। আর এগুলো ছিল রেড কালারের, আমরা রেড দিয়ে দেখিয়ে দিতে পারি, এগুলো গোবরটা রেড কালারের, যদি রেড লাইন দিয়ে দেখাই। আস্তে আস্তে কি করছে, ন্যাচারাল সিলেকশন আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এটা কমে যাচ্ছে, রেড কালার, বাক্সটা ছোট করে কমে গেল। আবার ওই সুযোগে তখন কিন্তু এই যে অন্য কালারের
ব্লুগুলো তাদের নাম্বারটা বাড়িয়ে নিল। ইনক্রিজ নাম্বার দূর থ্রো রিপ্রোডাকশন, অর্থাৎ এর আগে যে তোমাদের রিপ্রোডাকশনের থ্রু দিয়ে কি ধরনের স্পেসিয়েশন বলেছিলাম, তাকে আমরা বলেছিলাম সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। অ্যালোপ্যাট্রিক বলেছিলাম জিওগ্রাফিক্যাল ওয়েতে, অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশনে বললাম জিওগ্রাফিক্যালে, আর সিম্প্যাট্রিকে বলেছিলাম বা প্যারাপেট্রিকে বলেছিলাম, পেরিপেট্রিকে বলেছিলাম, বিশেষ করে প্যারাপেট্রিক একই রকম ব্যাপার, তাদের রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজে তারা নিজেদের নাম্বারটা বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ এগুলোকে কিন্তু মিল করে দেওয়া হচ্ছে তোমাদের সামনে। এবার জেনেটিক ড্রিফটটাকে আমরা যদি এখানে দিই, ধরো একটা বড় বাঘ, হাতি তাদের চাপে পড়ে হঠাৎ করে বাই চান্স জেনেটিক ড্রিফটের কারণে এই যে এখানকার আমাদের রেড বিটেলের উপরে একটা ন্যাচারাল ক্যালামিটিস এলো, একটা হাতি বাঘ এদেরকে চাপা দিয়ে মেরে দিল বাই চান্সে, হট করে সরে গেল। কিন্তু চান্সে এরা সব কম ছিল, জেনেটিক ইকুইলিব্রিয়াম তো মেনটেন করতে হবে। বলছে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়। আমি ছুঁচোর উদাহরণ দিয়েছিলাম যে একটা স্পিসিস যদি ছুঁচো সরে গেলে ব্যাং চলে আসে, ব্যাং সরে গেলে আবার ছুঁচো রিপ্লেস করে যায়। এটা হয় আমাদের বাড়িতে যখন পেস্টেরা ঢোকে সেটা থেকে বুঝতে পারি। দেখো কিছুক্ষণ পরে কি হয়ে গেল, ওই ব্লু কালারের এটা একটা নতুন হাতি, এটা ব্লু দিই না, কালারটা হোয়াইট দিয়ে দিই। অর্থাৎ এর একটা ন্যাচারাল কোন একটা কারণে প্রত্যেকটা মরে গেল। হঠাৎ করে ওই যে ছোট্ট ছোট্ট কতগুলো যে ব্লু কালার, এটাকে ব্লু দিয়ে আমরা কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্লু, তাদের নাম্বারটা যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, যেহেতু 1 হতে হবে, তাদের নাম্বারটা আবার বেড়ে গেল। এটা কিন্তু জেনেটিক ড্রিফটের কারণে হলো। জেনেটিক ড্রিফট মানে বাই চান্স, হঠাৎ করে যদি কেউ কোনো ইন্ডিভিজুয়াল কোনো জায়গা থেকে সরে যায়, তার জায়গাটা আরেকজন রিপ্লেস করে ফেলে। একটা পিঁপড়ের ঢিপি আছে, পিঁপড়ের ঢিপি নদীর পাড়ে হয়েছে, নদীর জল হঠাৎ করে ধাক্কা মারে পিঁপড়ের ঢিপিকে সরিয়ে দিল, দেখা গেল বেশিরভাগ পিঁপড়ে মরে চলে গেল, অল্প কয়েকটা পিঁপড়ে বেঁচে গেল। সেই কয়েকটা পিঁপড়ে যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক জেনেটিক ইকুইলিব্রিয়াম করবার জন্য তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ, বিকজ ফুড ইজ অ্যাডিকুয়েট, তারা আবার নিজেদের নাম্বারটাকে বাড়িয়ে নেবে। তখন তারা কিন্তু যারা বেঁচে ছিল, সার্ভাইভাল অবস্থায় ছিল, যারা সার্ভাইভ করে গিয়েছিল, বাই লাকে সার্ভাইভ করেছিল, এখানে কোনো অ্যাডভান্টেজে নয়, বাই লাকে অ্যাডভান্টেজ, বাই লাকে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কোথায়? ভাগ্যের জোরে। সে ভাগ্যের জোরে যারা বেঁচেছে তাদের নাম্বারটা বেড়ে গেছে ইকুইলিব্রিয়াম থাকার জন্য, বিকজ এটাকে কনস্ট্যান্ট 1 হতে হবে। এইভাবে আমাদের দেখা যায় ধীরে ধীরে এক স্পিসিস থেকে আরেক স্পিসিস থেকে আরেক স্পিসিস, ডিফারেন্ট স্পিসিস গ্রো করে যায়। আর এটাই তো স্পিসিয়েশন। দেখো ডিপ কালার, তারপরে এখানে আমরা পার্পেল কালার, তারপরে এখানে একটা খয়েরি রং যেটাকে বলি ব্রাউন কালার, এইভাবে করে নানা ইনসেক্ট তৈরি হয়েছে। ডিফারেন্ট কলোনিজ অ্যাপিয়ার ডিউ টু ডিফারেন্ট ন্যাচারাল রিজন। ডিফারেন্ট কলোনি, এবার ন্যাচারাল রিজন, জল আসতে পারে, ঝড় আসতে পারে, বন্যা আসতে পারে, তাতে এক একটা কলোনি এক একভাবে এদিক ওদিক চলে যাবে। বাট অ্যালিল অফ দ্য জিন, অ্যালিল অফ দ্য জিন রিমেইন, অ্যালিল অফ দ্য জিন রিমেইন কনস্ট্যান্ট, অ্যালিল অফ দ্য জিন রিমেইন কনস্ট্যান্ট। আমরা হার্ডি উইডমার্ক লয় কিন্তু বলে যাচ্ছি, হার্ডি অর্থাৎ এই কনস্ট্যান্ট পার্টটা রেখেছি। কি বললাম? দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান ইনহেরিটেড ট্রেট সার্টেন জিন চেঞ্জ ওভার জেনারেশনস, বাট টোটাল যে নাম্বার অফ জিন রিমেইন কনস্ট্যান্ট। খুব ইম্পর্টেন্ট লাইন বললাম, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনহেরিটেড ট্রেট, একটা ট্রেটের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে পারে। তাহলে কি দেখো, এখানে একরকম ফ্রিকোয়েন্সি ছিল, এখানে আরেক রকম ফ্রিকোয়েন্সি, এটা বদলে গিয়ে এখানে গিয়ে নাম্বারটা বেড়ে গিয়ে আরেক রকম ফ্রিকোয়েন্সি এসে গেল। দেখো কালারটা মনে করো এটা ছিল ছোট্ট, আমি কালারটাকে মিল করিয়ে দেখাচ্ছি, এটাকে ব্লু দিয়ে দেখাই। ব্লু এর নাম্বার এখানে ছিল একটা, এখানে ছিল দুটো বা তিনটে, একটু বাড়লো, এখানে গিয়ে টোটালি বেড়ে গেল। তাহলে ফ্রিকোয়েন্সিটা এখানে যত এর এগেনস্টে এর যত পার্সেন্টেজ ছিল, এখানে পার্সেন্টেজ একটু ইনক্রিজ করলো, এখানে পার্সেন্টেজ আরেকটু ইনক্রিজ করলো, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জেস বাট টোটাল নাম্বার অফ জিন, কারণ এখানে হঠাৎ করে হয়েছে, কারণ একটা সময়ের জন্য হয়তো জিন একটু কমে গিয়েছিল, কিন্তু তাকে যখন কিছুদিন সময় দেওয়া হবে তাকে আবার ইন্ডিভিজুয়ালি সে বেড়ে যাবে। বেড়ে গিয়ে তারা নতুন নতুন স্পিসিস, নতুন নতুন ন্যাচারাল সিলেকশনে, ন্যাচারাল কারণে, নেচার কাজ করলে তারা ফ্রিকোয়েন্সি চেঞ্জ
না হয়ে রিমেইন কনস্ট্যান্ট, দ্য টোটাল নাম্বার অফ জিন অ্যান্ড জিনোটাইপ ফ্রিকোয়েন্সি উইল কনস্ট্যান্ট 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 থাকবেই কনস্ট্যান্ট, হার্ডি-উইনবার্গ ল যেটা বলেছেন। বাট এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, হার্ডি-উইনবার্গ ল এর সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টে। এতক্ষণ যা বললাম এখন একদম উল্টো কথা বলবো, একটু লক্ষ্য রেখো। মোস্ট ইম্পর্টেন্ট, if Hardy-Weinberg law formula is not satisfied, sure that evolution is taking place. Interesting কথা। হার্ডি-উইনবার্গ বলেছেন জিন ফ্রিকোয়েন্সিতে যদি কনস্ট্যান্ট থাকবেই, কিন্তু যদি কনস্ট্যান্ট না থাকে, ওয়ান না থাকে, মাঝে মধ্যে এটা ওয়ানের বারবার চেঞ্জ হতে থাকে, এই যে কিছুক্ষণ আগে বললাম, এই যে এখানে দেখলে এটা তো ওয়ান নেই, যদি এরকমটা হয়, অর্থাৎ যদি হার্ডি-উইনবার্গ ল যেটা আছে তাতে, তাহলে কি হয়ে যাবে, এভলিউশনটা হচ্ছে বোঝা যাবে। আর যদি কনস্ট্যান্ট থাকতো, সত্যিই কনস্ট্যান্ট থাকতো, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল অনুযায়ী পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 আর পি স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার, সেম জিনিস দুপাশে স্কোয়ার করে দিয়ে ইজ ইকুয়াল টু 1, এই ব্যাপারটা যদি সত্যি হার্ডি-উইনবার্গ ল অনুযায়ী থাকতো, তবে কি বুঝতাম, কোনো এভলিউশন হচ্ছে না। এইখানেই মজাদার কথা, হার্ডি-উইনবার্গ বলছে কোনো এভলিউশন হচ্ছে না, হার্ডি-উইনবার্গ বলেছে কোনো এভলিউশন হচ্ছে না, কারণ উনি বলছেন ফ্রিকোয়েন্সি তো ইকুয়াল। কিন্তু যদি না হয় তাহলে এভলিউশন হচ্ছে। দেখো ব্যাপারটা আরেকটু পরে ক্লিয়ার করছি। The formula actually never maintained an evolution occurs. তাহলে হার্ডি-উইনবার্গ ল বলেছেন আমি যে ফর্মুলাটা করে দিলাম, ফ্রিকোয়েন্সি উইল বি ইকুয়াল, ম্যাথমেটিক্যালি বলেছি, কিন্তু আমি এমন একটা নেগেটিভলি পজিটিভ ওয়ে দেখানো হলো, আমার ফর্মুলা কিন্তু যেটা দিলাম, দেখো যদি মনে করো আমার ফর্মুলা ঠিক আছে, তাহলে কোনো এভলিউশন হচ্ছে না। আর যদি দেখো আমার ফর্মুলা ভুল হয়েছে, আমার ফর্মুলা ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে বুঝবে ইভলিউশন হচ্ছে। ইভলিউশন হতে গেলে হার্ডি-উইনবার্গের যে ফর্মুলা সেটা কখনো মেনটেন হবে না। রিয়েলিটিতে কি দেখা যায়, ইয়েস, রিয়েলিটিতে এই ফর্মুলা রিয়েলিটিতে মেনটেন হয় না। সো এভলিউশন ইজ অকারিং। উনি নেগেটিভলি বললেন, উল্টো করে বললেন কথাটা, পৃথিবীতে সবাই এটা হলে এটা হয়, উনি ঘুরিয়ে বললেন। আমি ফর্মুলা একটা দিলাম, ওই ফর্মুলাতে তুমি মিলিয়ে দেখো, যদি মেলে কোথাও তাহলে ইভলভ হচ্ছে না, কিন্তু যদি দেখো মিলছে না, মেনটেন হচ্ছে না, এভলিউশন হচ্ছে, এভলিউশন হচ্ছে, এভলিউশন হচ্ছে। চলো আর একটু প্রমাণ দেখার চেষ্টা করি। The frequency of an inherited trait, certain gene changes over generations. এটা আগেও দেখিয়েছি। এবার বলো, এটা অদ্ভুত বলছি, কিরকম, ফ্যাক্টরস এফেক্টিং হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। এটা তোমাদের ডিরেক্ট এক্সামে আসবে, লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, টুকে নাও, থামো, ডিরেক্ট কোশ্চেন। হার্ডি-উইনবার্গ লটা কি, কোন কোন শর্ত বা হুইচ কন্ডিশনস অ্যাকচুয়ালি হার্ডি-উইনবার্গ ল অ্যাপ্লিকেবল হয়। উনি বলেছিলেন যে সবকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিস্টারবেন্স ইন হার্ডি-উইনবার্গ ল, ডিস্টারবেন্স, হার্ডি-উইনবার্গ ল যদি ডিস্টার্ব হয় ইন হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, ইন্ডিকেটস এভলিউশনারি চেঞ্জ। এটাই এভলিউশনারি চেঞ্জ আসছে। অর্থাৎ ওনারা কিন্তু বলেছেন আমি যা ফর্মুলা দিলাম যদি এটা মেনটেন হয় তাহলে এভলিউশন হচ্ছে না, আর যদি আমার ফর্মুলা ভুল হয়, ডিস্টার্বে হয়ে যায়, কেউ কোনো কারণে কমপ্লিকেশন করে, উনি বলছেন আমার ফর্মুলা অর্থাৎ পি প্লাস 1 ইকুয়াল টু 1 অথবা পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তখনই এটা হবে যদি কতগুলো শর্ত থাকে। কি শর্ত বলছে, জিন মাইগ্রেশন এখানে চলবে না, জেনেটিক ড্রিফট চলবে না। কি হলে হবে, জিন মাইগ্রেশন নো,
জেনেটিক ড্রিফট নো, হওয়া যাবে না। মিউটেশন হবে না, মিউটেশন হওয়া যাবে না। জেনেটিক রিকম্বিনেশন, নতুন নতুন কম্বিনেশন এতদিন পরে আসছি যে জেনেটিক রিকম্বিনেশন হয়, হার্ডি উইনবার্গ বলছে জেনেটিক রিকম্বিনেশন হওয়া যাবে না আমার ফর্মুলা চলতে গেলে। ন্যাচারাল সিলেকশন হওয়া যাবে না, নো ন্যাচারাল সিলেকশন। নেচার সিলেকশন অ্যাপ্লিকেবল হলে আমার ফর্মুলা খাটবে না। ইফ র্যান্ডম মেটিং হ্যাপেন্স, যদি র্যান্ডম মেটিং হয়। এই যে ফর্মুলাগুলো, disturbance in genetic equilibrium or Hardy-Weinberg equilibrium, that is changes in frequency of allele in a population, would be then interrupted, মানে এটা বাধা সৃষ্টি করে, resulting evolution, অনেকবার বললাম এই কথাগুলো, interrupted, so evolution রেজাল্ট করছে। উনি বলছেন নো সিলেকশন, সিলেকশন করা যাবে না। আমি বিয়ে করব, কোনো সিলেক্ট করতে পারবো না, বাট সিলেকশন হয়। আমরা কি তাই করি? যাকে তাকে খুশি আমাদের র্যান্ডম বিয়ে করতে দেওয়া হয়, বিয়ে করি, আমরা চয়েস করি। আমরা আমাদের পার্টনারকে চয়েস করে নিই, ভালো মন্দ। পাখিও পার্টনার চয়েস করে, মানুষ চয়েস করে, সবাই চয়েস করে, আমরা চয়েস করি। নো মিউটেশন, মিউটেশন হবে না, বাট মিউটেশন তো হচ্ছে। অনেক ফর্মুলায় দেখেছি, এতদিন যা পড়লাম তাতে মিউটেশন আছে। নো মাইগ্রেশন, মাইগ্রেট করা যাবে না, কিন্তু মাইগ্রেশন কি হয় না? মাইগ্রেশন তো হয়, ফলে ইভলিউশন হয়। লার্জ পপুলেশন, পপুলেশনটা কি লার্জ? আজকে আফ্রিকান, ইন্ডিয়ান, হ্যাঁ, সবার সঙ্গে কি পপুলেশন লার্জের মধ্যে মিটিং হচ্ছে? না, আমরা এক একটা জায়গায় সেগমেন্টেড হয়ে গেছি, ইভলিউশন হচ্ছে। অ্যান্ড র্যান্ডম মিটিংস, যদি কোনো কারণে এই পয়েন্টগুলো অর্থাৎ 1 2 3 4 5 অ্যান্ড নো ন্যাচারাল সিলেকশন, এটাকে অ্যাড করবে, এখানে দেওয়া হয়নি। কাজে যদি এতগুলো জিনিস না হয়, জেনেটিক মাইগ্রেশন হবে না, জেনেটিক ড্রিফট হবে না, মিউটেশন হবে না, জেনেটিক রিকম্বিনেশন হবে না, ন্যাচারাল সিলেকশন হবে না, র্যান্ডম মিটিং হবে না, এগুলো যদি না হয় তবেই বলা যাবে জেনেটিক ইকুইলিব্রিয়াম হিসেবে হার্ডি-উইনবার্গ ল ইজ কমপ্লিটলি মানা হচ্ছে। কিন্তু আসলে হার্ডি-উইনবার্গ ল বলছে আমারই দেওয়া শর্ত, ভাই তুমি যদি না মানো তার মানে ইভলিউশন হচ্ছে। তাহলে আমরা পরিষ্কারই একটা উল্টো এতে বুঝতে পারলাম যে এভলিউশনের ক্ষেত্রে জেনেটিক ইকুইলিব্রিয়াম মেনটেন্ড হয় না। এটা যদি আমি আগে বলতাম, হঠাৎ করে বলে দিতাম, তাহলে এতগুলো কথাকে তুমি বুঝতে পারতে। তাহলে দেখো, এতগুলো ক্লাস, এতগুলো সময় ব্যয়ের পরে হার্ডি-উইনবার্গ ল আজকে তোমাদের কাছে অনেকটা আন্ডারস্ট্যান্ড হলো আশা করি। এই যে উল্টো করে একটা ফর্মুলা, এটা কিন্তু একটা অদ্ভুত টেন্ডেন্সি দিয়ে দিয়েছে আমাদের ফর্মুলেশনে বা আমাদের ওয়ার্ল্ডে। এরকম ফর্মুলা, এরকম শর্ত, এরকম মানে অদ্ভুত একটা সিস্টেমের ফর্মুলা আজ পর্যন্ত কোথাও দেওয়া হয়নি। হার্ডি অ্যান্ড উইনবার্গ, ম্যাথমেটিশিয়ান অ্যান্ড বায়োলজিস্ট মিলে এটা একটা যুগান্তকারী দারুণ ফর্মুলা দিয়ে দিয়েছেন। তারা বলেছেন, আবার বলছি, আমার ফর্মুলা ইজ কারেক্ট যদি এগুলো না হয়। আমি বললাম তোমরা সকলে 100% নম্বর পাবে। কি বললাম? যদি 18 ঘন্টা পড়ো, যদি সব কথা শুনে চলো, যদি তোমার সামনে বই খুলে রাখা যায়, যদি স্যার বেশি করে তার নম্বর দেন, যদি তুমি নিজেই খাতা দেখো, এই এতগুলো শর্ত। কিন্তু এতগুলো শর্ত মেনটেন হয় না বলে নম্বর পুরো ওঠে না। এইভাবে করে ভাবলাম, জাস্ট একটা মজা করলাম তোমাদের। তাহলে যদি বলে, ইফ বলে কতগুলো শর্ত দিয়েছেন, কিন্তু সেই শর্তগুলো মানা হয় না, এভলিউশন হয়। এইগুলো ছিল আমাদের দারুণ দারুণ কতগুলো গল্প।